মা শাশুড়ি তো সবাই পায়, বাট আমি আপনার রূপে হয়তো বা আমি একটা মা পেয়েছি। এক মাকে ছেড়ে গেছি, আরেকটা মা পাইছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনাকে মন থেকে অনেক ভালোবাসি। আমার নাম হচ্ছে সারিয়া আক্তার মিম অ্যান্ড হচ্ছে আমি ঢাকাতেই বড় হয়েছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব। আব্বু যেহেতু তখন ব্যাংকে জব করে, আব্বুর অবস্থা খুবই ভালো, বাট আমার তখন থেকেই কষ্ট লাগতো যে আমি এতগুলা টাকা, যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটি, সো আমার তখন থেকে একটু কষ্ট লাগতো টাকার প্রতি। সো তখন থেকে আমি একটা বিজনেস স্টার্ট করি। আমার তখন নিজের বাসার নিচেই আমার শোরুমটা। তো তারপর থেকেই আমার বিজনেসে এত বেশি মনোযোগ দিলাম যে আমার এই যে মেয়েগুলা বিয়ে শাদী করে বেবি নিচ্ছে, সেই টাইমে আমি বিজনেসে মনোযোগ। আমি বিয়ে শাদী এখন করব না, টোটালি আমার কনসেন্ট্রেট থাকবে আমার বিজনেস নিয়েই। এখন 2020 সালের আমার ফেসবুকে হচ্ছে একটা ছেলের রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করলাম। করার পর দেখি ছেলেটা তার পরের দিন থেকে আমাকে নক দেয়। আমি দেখতাম বাট আমি কোনো রেসপন্স করতাম না, সিন করে রেখে দিতাম। এরকম করে অনেক দিন গেছে যে আমি সিন করে রেখে দিতেছি বাট কোনো রিপ্লাই করি না। যাই হোক, তারপর আমি আস্তে আস্তে কিউরিওসিটি বসাতে ওকে জিজ্ঞেস করলাম যে কি নাম, কোথায় জব করতেছে। দেন হচ্ছে জানতে পারলাম একটা কোম্পানিতে জব করছে। তো ভালো লাগলো, কথা বলতেছি ফ্রেন্ড হিসাবে। তখন আমরা হঠাৎ করে একদম অল্প সময়ের মধ্যে আমরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। তখন থেকে আমরা একজন তুই তুকারি করতেছি। দেন এসে পড়লো ফেব্রুয়ারির 14 তারিখ, সেদিনে আমাদের ফার্স্ট মিট। তো তারপর থেকে ওর সাথে আমার কথা বলা ওই ফ্রেন্ড হিসেবেই চলতেছে, বন্ধু হিসেবে চলতেছে। আর এর মাঝে মাঝে দেখা গেল একদিন দুদিন পর পর আমরা দেখা করতেছি। এর মধ্যে দিয়ে একদিন রাতে আমরা কথা বলতেছি ফোনে, হঠাৎ করে ওর জন্য কি হলো, ও আমাকে বলতেছে কি একটা কথা বলতে চাই। তো আমি বলছি কি বলবি বল। কি আমি বলবো, কিন্তু আমার মনে একটাই ভয় যে আমি না তোকে হারায় ফেলি, আমি তোকে বন্ধু হিসাবেও হারাতে চাই না, আর আমি এই জিনিসটা না বলেও থাকতে পারতেছি না। তারপর আমি ওকে বললাম আচ্ছা বল, সমস্যা নাই। বলার পরে ও রাতের বেলা আমাকে প্রথম আই লাভ ইউ বললো ফোনে। ততক্ষণে আমার ওরে ভালো লাগা শুরু হয়েছে, বিকজ ও একটা বন্ধু হিসাবে খুবই ভালো। কিন্তু আমি ততক্ষণে আমি কোনো সম্পর্কে আমি জড়াবো না, এটা আমার মেন্টালি আমি সেট। এবার যত ভালোই ছেলে হোক, আমার ভিতরে ফিলিংস এটাই যে তুই আমার বন্ধুই থাকবি, আর যাই হোক আমি বন্ধু থেকে সামনে যাব না। আমি কোনো উত্তরই দিই নাই, সোজা কথা। ও বুঝতেছিল যে ওকে আমি ঝুলাই দিলাম। তো ও এরকম নাছর বান্দা, তো ওর মতো করে এফোর্ট দিয়ে গেল। আমার নাম হচ্ছে আলামিন সাগর। ওকে তো আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তোমাকে আসলে লাভ করতেছি, সো তারপর ওর কোনো রেসপন্স আসতেছে না। তো এই জন্য আমি কি করলাম যে আসলে ও যাতে একটা অ্যান্সার দেয়, আমি ভাবলাম কি হয়তো বা অন্য কোনো ভাবে চাচ্ছে আমি ওর প্রেজেন্টটা করি। সো এই জন্য আমি কি করলাম, ওর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম। আমি ও যাতে ইমপ্রেস হয়, ওকে ইমপ্রেস করার জন্য আমি মিরপুর 10 একটা রেস্টুরেন্টে গিয়ে যে ওর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম। পুরো রেস্টুরেন্টে আমি ডেকোরেশন করলাম। তো ওইখানে আমি হচ্ছে ইসের উপরে লিখে রাখলাম যে আই লাভ মিম এই ওয়ালের মধ্যে। ও তখন ছিল না ওইখানে, ও তো বাসায়, আমি তো ফ্রেন্ডদের নিয়ে ডেকোরেশন করলাম। সো বাইকটা নিয়ে আমি ওর বাসায় গেলাম। তো বাসার নিচে নামলাম, নেমে দেখলাম যে ও একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে বলতেছে যে তোর এখন চোখটা বাঁধবো, তোর এভাবেই বসতে হবে পিছনে, তুই কোনো কথা বলতে পারবি না। তো আমি হঠাৎ করে চিন্তা করতেছি, হঠাৎ করে আমার চোখ বাঁধবে কেন, আর চোখ বাঁধলেও সারা রাস্তা আমার এইভাবে যাব, কে কিভাবে দেখবে। একটা ছেলে বাইক চালাচ্ছে আর পিছনে চোখ বাঁধা একটা মেয়ে, তো দেখতে এটা কিরকম লাগবে। এটাও আমার মনের মধ্যে একটা ভয়, যেহেতু এটা আমার বাসার এরিয়া। তো সব মিলিয়ে আমি তারপরও রাজি হলাম যে ঠিক আছে, ওর মন রক্ষার্থে আমি বসি। তো আমার চোখটা বেঁধে আমাকে নিয়ে গেল, ওখানে নামলাম। নামার পরে আমার মনে আছে যে ও আমাকে ধরে ধরে রেস্টুরেন্টের ভিতরে দাঁড় করাইলো। দেন আমার চোখটা খুললো। চোখ খোলার পরে যে ডেকোরেশনটা আমি দেখলাম, যে একদম পুরো রেস্টুরেন্ট জুড়ে খালি বেলুন আর বেলুন, তাও আমার ফেভারিট কালারের, একদম নিচে পুরো ফ্লোর বেলুন দিয়ে ভরা। আর হচ্ছে ওখানে লেখা ছিল আই লাভ মিম। সামনে দেখি খুব সুন্দর একটা কেকের মধ্যেও লেখা স্যানোরিটা, ও আমাকে স্যানোরিটা বলে ডাকতো তখন। আই লাভ স্যানোরিটা কেকের উপরে লেখা, আর হচ্ছে অনেকগুলো ফুল, একগুচ্ছ ফুল টেবিলের উপরে। তো আমি জাস্ট ওর ডেকোরেশনগুলো দেখছিলাম। আমি জাস্ট বাম দিকে মাথা ঘোরাতেই দেখি ছেলেটা আঁঠু ঘিরে বসে অনেকগুলো ফুল হাতে আমাকে বলতেছে যে আমি তোকে পছন্দ করি, আমি তোকে ভালোবাসি। আমি তখনও ওকে কোনো উত্তর দিই নাই যে হ্যাঁ বা না, কোনো কিছু না। যখন হচ্ছে ওকে সারপ্রাইজ চোখটা খুললাম, খোলার পরে আসলে ও জিনিসগুলো সবগুলো দেখলো, দেখার পরে আসলে একটু শকড হয়ে গেছে আর কি, যে আসলে কি বলবে না বলবে মানে বুঝতে পারছিল না এমন কিছু। পরে ওই মোমেন্টে আমি আসলে ও যখন মানে অন্যদিকে খেয়াল করতেছিল, তখন আমি হচ্ছে জাস্ট হাঁটু করে একটা প্রপোজাল স্টাইলে আমি ওরে জাস্ট হচ্ছে প্রপোজটা করলাম। তো বলার পরেও ওই দিনও আমাকে কোনো অ্যান্সার দিল না। এই যে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করার জন্য আমি সকালে হচ্ছে চকবাজারে যাওয়ার পরে হচ্ছে এই সব ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে বেলুন ফুল টুল সব নিয়ে আসি। সো এগুলো নিয়ে আসার পরে বাকি টোটালটা ইন্টেরিয়রটা আমার সাজাইতে হয়েছে, পুরা বেলুন টেলুন আমার ফুলাইতে হয়েছে। অ্যারাউন্ড হচ্ছে প্রায় 200 বেলুনের উপরে ছিল, সবগুলো বেলুন আমার নিজের সাথে ফুলাইতে হয়েছে। তখন ওই পাম্প করা ছিল না, মুখ দিয়ে ফুলাইছি। সারাটা দিন মানে এফোর্ট দিয়ে আমি ওই দিন দুপুরে খাওয়া দাওয়া সব কিছু অফ করে দিয়ে আমি হচ্ছে ওরে সারপ্রাইজ করার জন্য জাস্ট আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম।
এইগুলো করার পরে কি হলো যে আসলে কোনো রেসপন্স করলো না, রেসপন্স না করার কারণে কি হলো মনে মনে একটু মেজাজটাই খারাপ হয়েছে যে ভাই ওরা আজকে বাসায় ড্রপ করে দিয়া আজকেই শেষ, ওরা আজকে ব্লক, ঠিক আছে এরপরে কোনো কথা নাই। আমি ঠিক ওইটাই করছি, ওরা কোনোভাবে নিয়ে পরে বাসায় পৌঁছাই দিয়া, ওর সাথে কোনো কথা বলি নাই, জাস্ট ওরা বাসায় ড্রপ করে দিয়া আমি মেজাজ খারাপ করে চলে আসছি। এন্ড আমি বুঝতে পারছি যে ছেলেটা খুবই মন খারাপ করেছে, যেহেতু আমি ওকে কোনো উত্তর দিই নাই। দেখতে চাচ্ছিলাম কি যে সময়ের সাথে এই জিনিসগুলো ওর থাকে নাকি আস্তে আস্তে ও এফোর্ট দিতে দিতে জিনিসগুলো সরে যায়। আমি চাচ্ছিলাম যে যদি ও আসলেই মন থেকে আমাকে চায় তাহলে এই জিনিসগুলো কিন্তু ওর পার্মানেন্ট হবে, ও কন্টিনিউ আমাকে এই কেয়ার করা বা সবকিছু করে যাবে। বাট যদি ওর সাময়িক সময় আমাকে হয়, দেখা যাবে আমাকে বুঝিয়ে চলে যাবে যে না থাক, এটা তো হচ্ছে না। তো এইভাবেই আমাদের 6-7 মাস পার হয়ে যায়, এরকম বন্ধুর ভাবেই, এক পক্ষের বলা যায়, অন সাইডেড। ওর সাথে আমার সাথে কিছুদিনের ডিস্টেন্সও হয়ে গেছিল, হয়তো ও চিন্তা করছে আমার সাথে আর ওর হবে না, আমিও চিন্তা করছি হয়তো বা ওর সাথে আর আমার সাথে হবে না। পরে আমি সেন্ট মার্টিন যাই ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। আমি সেন্ট মার্টিনে যখন যাই দেখা গেল রাতের বেলা আমরা সবাই সমুদ্রের ধারে বসে রয়েছি। তো সমুদ্রের ধারে বসতে বসতে আমার হঠাৎ করে মনে হলো আমার ওকে হ্যাঁ বলা দরকার বা ওরে আমার লাইফে রাখা দরকার। আমার ব্রেন হয়তো বা আল্লাহ ঠিক জায়গায় এনে দিছে। তো সমুদ্রের পাশে বসতে বসতে আমার কাছে মনে হয়েছে যে এই আমি সেন্ট মার্টিনে আসলাম, নেক্সট সেন্ট মার্টিনে আমি ওরে নিয়ে আসবো। কেন জানি আমি হঠাৎ মনে করলাম, ওখানে বসেই ডিসাইড করি যে আমি ঢাকায় ফিরে ওর সাথে দেখা করে বলবো যে ঠিক আছে এখন আমরা একসাথে তাহলে পথ চলাটা শুরু করি। দেন আমি সেন্ট মার্টিন থেকে ফিরেই প্রথম কাজ করি ওর সাথে দেখা করা। ঢাকায় ফিরেই ওর সাথে যোগাযোগ করলাম যে চল মিট করি আমরা একসাথে। তো চিন্তা করলাম সাথে করে একটু রিং, অনলাইন থেকে আমি কাপল রিং অর্ডার করলাম, আর হচ্ছে কিছু গোলাপ নিয়ে গেলাম নিজের থেকে। তো আরো অনেক সাথে আরো অনেক গিফট নিছি। তো তারপরে হচ্ছে এবার আমি আমার নিজ থেকে এক্সপ্রেস করতেছি যে আই লাভ ইউ। তো ও তো সারপ্রাইজ, ওই দিনটা আসলেই অনেক সুন্দর ছিল। তারপর থেকেই আমাদের এই যে ভালো লাগার দুজনের একসাথে পথ চলা শুরু। ওর সাইড থেকে ওর কিছু রিকোয়ারমেন্ট ছিল ড্রেস আপের দিক দিয়ে, যে ও চাচ্ছিল যেন আমি যে কোনো ড্রেস স্কার্ফ নিয়ে পরি বা ওয়েস্টার্ন না পরি। তখন আমার মাথায় আবার চিন্তা যে ওর জন্য কি আমার পছন্দ অপছন্দ স্যাক্রিফাইস করব, মানে আমার তখন মনে হচ্ছিল আমার নিজের স্বাধীনতাটা আমি স্যাক্রিফাইস করছি। তারপরেও আমার ওর দিকে তাকে মনে হলো কি আচ্ছা থাক 10টা দিক ঠিক আছে, একটা দিকই তো স্যাক্রিফাইস করব। সবকিছু ভেবে আমি ওর বলছি ঠিক আছে ওর জন্য এতটুকু তো করতেই হবে, করি, সমস্যা নাই। ছেলেটা তো সব দিক দিয়ে এত বেশি কেয়ারিং, এত বেশি এফোর্ট দিচ্ছে, সব দিকে ঠিকঠাক, শুধু ড্রেসের দিকে তো একটু বলছে আচ্ছা ঠিক আছে আমি এটা মেনটেন করে চলবো। দেন আমি বললাম ঠিক আছে তাহলে আজকে থেকে আর তুই আমাকে তুমি বলিস না, আজকে তুই আমাকে তুমি করে বলবি। তারপর থেকে আমাদের 3 বছর এরকম রিলেশন চলার পরে আমার বাসায় সম্পর্কের কথা কেউ জানে না। তো আমি আমার ব্যবসার পাশাপাশি আমি ওর সাথে ঘুরতেছি, মাঝে মধ্যে ব্যবসা করতেছি, এভাবেই আমাদের দিন কাটতেছে। এর মধ্যে দিয়ে জানতে পারি যে বাসায় হচ্ছে আম্মুকে বিভিন্ন রিলেটিভরা প্রেশারাইজ করতেছে যে কেন বয়স হয়েছে, কেন বিয়ে দিচ্ছে না আমাকে, কেন এই টাইমটাই তো পারফেক্ট টাইম। আম্মু আমাকে প্রতিনিয়ত বিয়ের কথা বলতেছে। তারপর আমি এই কথাটা ওকে শেয়ার করি যে দেখো আমার বাসায় এরকম এরকম বিয়ে নিয়ে অনেক প্রেশারাইজ করতেছে, ভালো লাগতেছে না এই বিষয়টা। ও প্রতিদিন কথা শুনতেছিল, সো ও দেখা গেছে রাতের বেলা ফোন দিত আমাকে, ফোন দিয়ে কান্নাকাটি করতো এরকম। বাট ওই মোমেন্টে আসলে আমি চাচ্ছিলাম বিয়েটা করতে, যে আর একটু পরে করি, যে আসলে ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল আর একটু হই, তারপরে আসলে বিয়েটা আমি আগাই। বাট ওই মোমেন্টে কি হয়েছে যে ফ্যামিলি থেকে একটু প্রেশার বেশি করতেছিল। সো এই ঘটনাগুলো যখন আমাকে শেয়ার করতেছে তখন আসলে আমি নিজে একটু ফ্রাস্ট্রেট হয়ে গেলাম। তো ফ্রাস্ট্রেট হয়ে কি করলাম, ইমিডিয়েটলি হচ্ছে একদিন পরেই হচ্ছে আমি আমার আম্মাকে বললাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তো আমি চাচ্ছি ওর সাথে বিয়ে করতে, তোমরা একটু দেখে আসো। তো তখন আম্মাও সাথে সাথে আমাকে মত দিয়ে দিল, সে কোনো রকম দ্বিমত পোষণ করে নাই। তো আম্মা কি করলেন যে তার পরের দিনই আম্মা তার আত্মীয়কে নিয়ে হচ্ছে দুইজনে ওর যে বাসা নিচে শোরুমটা ছিল শোরুমে চলে আসে হঠাৎ করে। বাট এটা ছিল আসলে না জেনে, ইভেন ও জানতো না যে আসলে ওকে দেখতে আসতেছে, ইভেন আমি ওকে বলি নাই। এটার ব্যাপারটা এরকমই ছিল যে আমি শোরুমে ওই দিন যাব না, আপনার বাসার নিচেই শোরুম। তো আমার ওই দিন ইচ্ছা যে আমি শোরুমে যাব না, যেহেতু আমার শরীরটা ওই দিনই অসুস্থ। তারপর আমি কেন জানি গেলাম, আমি কোনো রেডি শেডি কিচ্ছু হই নাই। নর্মালি আমি যখন শোরুমে বসে একটু মেকআপ শেকআপ করে বসতাম, ওই দিন আমি অতটুকুও করি নাই। চুলের মধ্যে আমার তেল দেওয়া, আমি বসে রয়েছি শোরুমে। যে এমন অবস্থাতে দেখি যে 2টা আন্টি আমার শোরুমে আসলো। আমি তো জানি না, আমি তো নর্মালি কাস্টমার হিসেবে ডিল করতেছি যে আমার কাস্টমার হবে। তো এসে না ড্রেস দেখবে কি, একটা আন্টিকে দেখি যে আমার দিকেই তাকাচ্ছে বারবার। আন্টিটা বলছে কি সুতির ড্রেস নেই, এই কথা বলতেছে আর আমার দিকেই তাকিয়ে রয়েছে 2টা আন্টি। তো যে আন্টিটা আমার দিকে বেশি তাকাচ্ছিল ড্রেস দেখতে দেখতে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোত্থেকে আসছেন। তো আন্টিটা না সত্যি কথা বললো যে মিরপুর 1। তখনই আমি কেন জানি হিসাব মিলে গেল যে এটা তাহলে শিওর ওর কাজ, ও হয়তোবা আন্টিকে পাঠাইছে, আমাকে বলে নাই। তো আমি না জিনিসটা খুবই, তখন আমি তো নড়ে চড়ে ঠিকঠাক হয়ে বসলাম, পায়ের উপর পা দিয়ে বসাছিলাম, তখন পাটা নামিয়ে আমি ঠিকঠাক বসে, তারপর ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে আমি দেখি শোরুম থেকে বের হয়েও তারা আমার বাসার দিকে তাকাচ্ছে। আমি ব্যাপারগুলো খেয়াল করতেছি A to Z। খেয়াল করার পরে তারা চলে যাওয়ার পরে আমি সাথে সাথে ওকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বলতেছি যে তুমি কি
আন্টিকে পাঠাইছো আমার শোরুমে? তখন ও বলে কি আচ্ছা তুমি বেরো, শোরুম থেকে বেরো, আমরা এক জায়গায় গিয়ে বসি, তারপরে ব্যাপারটা নিয়ে কথা বলি। আমরা তখন রেগে টেগে পুরো আগুন যে ও আমাকে না জানিয়ে এইরকম সিচুয়েশনে কেন পাঠাইলো, আজকে তো কিছু একটা হবে আর আজকেই সম্পর্ক শেষ, ও কেন এই কাজ করলো। আমি মাথায় ডিসাইড করেই ফেলছি যে আজকের পর থেকে ওর সাথে আমি কোনো কথাই বলবো না। ও আমাকে দেন কনভিন্স করছে, সে আমাকে বুঝ দেওয়া শুরু করলো। তারপর আমি অবশ্য বুঝ নিয়েও ফেললাম, মাথা কিছুক্ষণ পরে আমার ঠান্ডা হয়েও গেল। তারপর থেকে আমাদের ডিসিশন শুরু হলো যে এখন থেকে আমাদের ফ্যামিলিগতভাবে জিনিসটা আগাবে। তো এরপর হচ্ছে আম্মা ওকে পছন্দ করলো, তো এরপর হচ্ছে আমরা হচ্ছে ফ্যামিলিগতভাবে কথাটা আগানো শুরু হলো। পরে হচ্ছে ওর বাবাও সাথে ডেট বললো ঠিক আছে আপনারা আসেন। তো আমাদের এঙ্গেজমেন্ট এপ্রিলে 28 হয়েছে, তো নভেম্বরের 28, 2023 সালে আমাদের বিয়ের ডেটটা ঠিক করা হলো। তারপর আমাদের ওই 28 তারিখে কাবিনটা হলো। আমার তো তখন মন খুশি। তারপর আমাদের প্রোগ্রাম হলো, আমি ফাইনালি ওদের বাসায় গিয়ে উঠলাম। কিন্তু যখন আমরা মেয়েরা বিয়ে করে প্রথম মানে বাবার বাসা ছেড়ে যখন যাই, তখন কিন্তু আমাদের একটা খারাপ লাগা কাজ করে। তো আমি অনেক কান্নাকাটি করতে করতে গেছি। যাই হোক, ওদের বাসায় গিয়ে যখন উঠলাম, আমি দেখি যে প্রথমেই যে মানুষটা আমাকে জড়িয়ে ধরছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। সে আমাকে যা জড়ায় ধরে বলে তুমি কান্নাকাটি করো না, এভাবে আমরাও আসছি, সবারই এটা নিয়ম, তুমি মন খারাপ করো না। মানে সেদিন থেকেই সে আমাকে মেয়ে হিসাবে যেভাবে আপন করে নিছে, এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি যদি অসুস্থ হই, সে আমার মতো করেই আমাদের আদর করে। আমি আসলে এটা কখনো এক্সপেক্টই করিনি যে আসলে শাশুড়ির কাছ থেকে কখনো আম্মুর মতো ভালোবাসা পাবো বা কিছু। আমি বিয়ের আগেও লেট করে ঘুম থেকে উঠতাম, বিয়ের পরেও লেট করে ঘুম থেকে উঠি। যখন আমার ভালো লাগে আমি আগে আগে উঠি, বাট যদি লেট করেও উঠি, আমার শাশুড়ি মা কখনোই এটা নিয়ে কোনো সমস্যা করে না। রান্না বান্না সে নিজ থেকে করে, সব কিছুই যখন আমার ভালো লাগে আমি রান্না বান্না করি। মানে আমার কোনো কিছু নিয়েই সে কখনো মানে ওই প্রেশার দেয় নাই, যেটা আমার বলতেই হয় যে হয়তো বা সে আমাকে ওই মেয়ের মতো করেই দেখছে। তো সবাইকে সাক্ষী রেখে মাকে আমি আজকে একটা কথা বলতে চাই, আমার শাশুড়ি মাকে, যে আসলে মা, শাশুড়ি তো সবাই পায়, বাট আমি আপনার রূপে হয়তো বা আমি একটা মা পেয়েছি। এক মাকে ছেড়ে গেছি, আরেকটা মা পাইছি। আপনি হয়তো বা আমাকে কখনোই বুঝতেই দেন নাই যে আমি আপনার নিজের মেয়ে না। অবশ্যই আপনি আপনার মেয়ের মতো করেই আমাকে রাখছেন, যেভাবে থাকি আপনি সেভাবেই আমাকে রাখেন, আমাকে বুঝতে পারেন, এটা হচ্ছে বড় কথা। তো আমি সব সময় আপনাকে মন থেকে অনেক ভালোবাসি। আমি মনে করি যে হয়তো বা আপনি আমাকে বুঝবেন, এভাবেই আজীবন বুঝবেন আমাকে, আজীবন আপনি আমাকে এভাবেই আগলিয়ে রাখেন আপনার মেয়েদের মতো করেই। কোনো কোনো সময় আপনার মেয়েদের থেকেও হয়তো বা আমাকে বেশি বোঝার চেষ্টা করেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাদের বিয়ে হলো, একজন আরেকজনকে আমরা যখন প্রথম হাজব্যান্ড ওয়াইফ হিসাবে দেখলাম যে হ্যাঁ এখন থেকে আমরা স্বামী স্ত্রী, তখন আমরা প্রথমেই যে কাজটা করছি যে আল্লাহর কাছে একটা শুকরিয়ার যে নামাজ, আমাদের দুজনের ইচ্ছাতেই বাসরাতে আমরা একসাথে প্রথম নামাজ পড়ি স্বামী স্ত্রী হিসাবে। সেই মোমেন্টটা আমার জন্য আসলেই অনেক বেশি স্পেশাল ছিল। জ্ঞান হবার পর থেকে আসলে দেখে আসতাম যে কোনো একটা পরিবারে ফ্যামিলিগত প্রবলেম থেকেই থাকে, বউ শাশুড়ির একটা প্রবলেম মানে অহরহ চলতেছে। সো এটা একটা ভয় থাকতো, বাট ওর সাথে পরিচয়ের পরে বোঝা গেছে যে আসলে ও সেই মানুষ যে এই পরিবারে আসলে এমনটা কোনো দিনও হবে না যে বউ শাশুড়ির মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে। এবং হচ্ছে ও এবং আমার মা দুজনের সত্য প্রুভ করে দিছে। এই যে বউ শাশুড়ির যে যুদ্ধ যেগুলো জিনিসগুলো হয়, এগুলো আসলে সবখানে হয় না। বউ শাশুড়ির যে সম্পর্কটা, এটা যদি নিজের ইচ্ছা থাকে তাহলে আসলে ভালো থাকা যায়। একজন আরেকজনের যদি বোঝে তাহলে এমনিতেই আসলে সবাই হ্যাপি থাকতে পারে। আসলে যদি পরিবারের মধ্যে মা এবং ওয়াইফ দুজনের মধ্যে যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে বা কোনো রকম মনোমালিন্য থাকে, তাহলে ওই মানসিক চাপটা একটা ছেলের উপর এসে পড়ে। এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে এবং আমার অফিসের কলিগরা আছেন, তাদেরও ফ্যামিলি সম্পর্কে আমি শুনি যে আসলে তাদের বউ এবং মায়েদের মধ্যে অনেক ঝামেলা থাকে, যার কারণে তারা মেন্টালি অনেক ফ্রাস্ট্রেটেড থাকে। দেখা গেছে অফিসে তারা বাসায় যায় না, কেউ কেউ অফিসে স্টে করে বসে থাকে, মানে তাদের বাসাটা অসহ্য লাগে যে বাসায় গেলেই শুনতে হবে বউ কিছু বলতেছে, মা কিছু বলতেছে। বাট আমি বলবো এখানে আমার পরিবারের এখানটাতে আসলে খুবই ডিফারেন্ট একটা ঘটনা ঘটছে যে ও আর আম্মা এত সুন্দর দুজন কোলাইড করে নিছে যে এমনটা আসলে হয়ই না বললেই চলে। ঠিক আছে, যেমন আমি অফিসে থাকলেও বাসায় যাওয়ার জন্য খুব মানে তাড়াহুড়ো করি যে আসলে বাসাটা আমার আসলে হেভেন ফিল হয়। পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার মা এবং আমার স্ত্রীর। সো তাদের দুজনের আসলে এত সুন্দর বন্ডিং যখন আমি অফিস থেকে এসে দেখি, তখন মনটার মধ্যে একটা অন্যরকম আসলে শান্তি কাজ করি। এবং আমি ওকে অনেক সময় বলি যে যখন আমি অফিসে দেখি তোমরা যখন হাসতেছো, আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঠিক আছে, যে তখন আসলে কি হয়, আমি সারাদিন যত খাটাখাটনি করছি এগুলোর কোনো রকম মানে মানসিক চাপ কিছুই থাকে না আমার মনে, মানে একদম খুব রিল্যাক্স হয়ে যায়। আমি যখন দেখি আমার কাছে যদি কোনো বেস্ট কোনো আসলে মানে সিন থাকে, সেটা হচ্ছে দেখি যে আমার মা এবং আমার ওয়াইফ দুজন একসাথে হাসতেছে। এটা ছিল আমার লাইফের বেস্ট একটা সিন,
এটা আসলে এর চেয়ে বেশি ভালো সুন্দর কোন দৃশ্য আমার মধ্যে হইতে পারে না আমার কাছে। আসলে আমার বিয়ের পরে যখন আমি যেমন আমার বউটাকে অনেক ভালো একটা বউ পাইছি আল্লাহর রহমতে, আল্লাহ আমাকে ভালো বউ দিছে, ঠিক সেইভাবে আসলে আমি আমার শ্বশুর শাশুড়িও পাইছি। আমার শ্বশুর সে আসলে অত্যন্ত ভালো মানুষ, তেমনি আমার শাশুড়ি, ঠিক আছে, শাশুড়িও মারাত্মক ভালো। তো আসলে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়াটা আসলে খুব কপালের ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। সো আমি আলহামদুলিল্লাহ যেরকম আমার ওয়াইফ পাইছি, তো ঠিক ওই রকম আসলে আমি শ্বশুর শাশুড়িও পাইছি। আমি আসলে এইসব বিষয় নিয়ে খুবই হ্যাপি এবং আসলে খুবই 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 হ্যাপি। আসলে আমি মনে করি ইচ্ছা থাকলেই কিন্তু ভালো থাকা যায়। And এখানে ভালো থাকার জন্য দুজনের ইচ্ছাটাই প্রয়োজন। যেখানে আমার ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল, দুজনের ইচ্ছা নিয়ে আমরা এখন ভালো আছি। আমি এটা সবার জন্যই বলবো যে ভালো থাকতে চাইলে স্যাক্রিফাইস দুজনেরই করা লাগে। এইভাবে আমরা ভালো থাকতেছি অ্যান্ড ভালো থাকতে থাকতে 2.5 বছর কেটে গেল, সংসার জীবনের 2.5 বছর শেষ হয়ে গেল। তো সবার দোয়া থাকলে এইভাবেই আমরা একজন আরেকজনের হাত ধরে আজীবন একসাথে থাকতে চাই। আমার দোয়া এটাই থাকবে যে তুমি যদি 100 বছর বাঁচো, আমিও যেন 100 বছরই বাঁচি। আমি তোমাকে ছাড়া কখনোই এই দুনিয়া কল্পনা করতে পারবো না, কারণ তোমার মতো করে আমার কেউই বুঝবে না। এটা একেবারেই সত্যি কথা। আসলে ওর মতো করে বোঝার মতো আমাকে মনে হয় না এরকম কেউ আছে। তো আমি সবসময় ওরে আমার লাইফের পাশে চাই। দুজনের ভালোবাসাটা থাকলে যে কোনো সম্পর্কই অনেক বেশি সহজ হয়। এটা আমি আমাদেরকে দেখে বিশ্বাস করি যে আসলে তুমি আমাকে এত ভালো করে বুঝো বলেই আমার প্রতিটা দিন এত সহজভাবে কেটে যাচ্ছে, আর কখন বছর চলে যাচ্ছে আমি বুঝতেও পারতেছি না। আচ্ছা, তো আমি তো একজন বিজনেস পছন্দ করা মানুষ। তো আমার বিজনেসটা হচ্ছে মেইনলি এখন অনলাইন বেসড আছে। তো আমার বিজনেসটা রেডি টু ওয়্যার শাড়ি নিয়ে আছে। তো আমার পেজটা হচ্ছে মিমস বাই শারিয়া। সো যারা হচ্ছে পছন্দ করেন এই ধরনের কেউ থাকলে আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ফলো করে দিয়েন। আই হোপ আপনাদের কাজে দিবে, কারণ আমাদের বিজনেসটা যেহেতু 10 বছর যাবত। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার বিজনেসের জন্যও দোয়া করবেন।